গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছে আমি রাজ। পড়ছিলাম জুল ভার্নের একটি অ্যাডভেঞ্চার উপন্যাস স্কুল ফর রবিনসনস। পড়ছি এর ৪র্থ পর্ব। আমাদের নতুন ইউটিউব চ্যানেল কসমিসোল এবং কসমিসোল বাংলা, আশা করছি চ্যানেলগুলো আপনারা ভিজিট করবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলের লিংক স্ক্রিনে চলে আসবে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, আর হোম পেজেও চ্যানেল দুটির লিংক দেওয়া আছে। কসমিসোল নামে আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে, সেখানে আমরা নতুন ভিডিওর আপডেটগুলো দিয়ে থাকি। চাইলে আপনারা পেজটি ফলো দিয়ে রাখতে পারেন। পেজটির লিংক আপনারা স্ক্রিনে অথবা ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। রাতটা ভয়ে ভয়ে কাটছে, তবে জঙ্গলিরা এদিকে এখনো আসেনি। রাতে হয়তো আসবেও না। দিনের আলোয় চারদিক ভালো করে দেখে নিয়ে তারপর হয়তো দ্বীপে নামবে। টার্টলেট বলল, ওরা বোধহয় টের পায়নি যে দ্বীপে মানুষ আছে। গর্ফে মাথা নাড়ল। পতাকাটা তো না দেখতে পাবার কথা নয়, কাজেই জানে যে এখানে মানুষ আছে, তবে আমরা কজন তা জানে না। সেজন্যই হয়তো হামলা চালাতে ভয় পাচ্ছে। সকালে কি ঘটবে বলা যায় না। সকালে তারা চলেও যেতে পারে। চলে যাবে বলে মনে হয় না। এত কষ্ট করে ফিনা আইল্যান্ডে তারা এক রাতের জন্য নিশ্চয় আসেনি। একটু পর গডফ্রে আবার বলল, সকালে ওরা যদি না আসে আমরাই ওদের খোঁজে বেরোব। কি? আঁতকে উঠলেন টার্টলেট। আমরা খুঁজতে বেরোবো কেন? আড়াল থেকে দেখতে হবে সংখ্যায় ওরা কজন, ওদের উদ্দেশ্যটাই বা কি, বলল গডফ্রে। আমরা দুজন কিন্তু সারাক্ষণ একসঙ্গে থাকব, বিচ্ছিন্ন হব না। যদি মনে হয় ওদের মতলব ভালো নয়, সেক্ষেত্রে এই আস্তানা ছেড়ে জঙ্গলে গা ঢাকা দেব আমরা। চুপ! ফিসফিস করলেন প্রফেসর টার্টলেট। বাইরে শব্দ হলো না? জানলার কবাট একটু ফাঁক করে বাইরে তাকালো গডফ্রে। না, ভয় পাবার কোনো কারণ নেই। ছাগল ভেড়াগুলো ফিরে আসছে। মিস্টার টার্টলেট, সকাল হতে আর বেশি দেরি নেই। বাইরে বেরোবার জন্য তৈরি হন। বেশি না, একটা বন্দুক নিন। মনে রাখবেন, যেদিকে বলবো শুধু সেদিকেই গুলি করবেন। পারবেন তো? আমাকে বন্দুক ছুটতে হবে? ভ্যাবাচেকা খেয়ে গেলেন প্রফেসর টার্টলেট। আমি বন্দুক ছুটতে গেলে বন্দুকই যদি আমাকে ছুঁড়ে ফেলে দেয়? আগে কখনো ছুড়িনি কিনা। গডফ্রে অভয় দিয়ে বলল, চেষ্টা করলে পারবেন, আমি দেখিয়ে দেব। কিন্তু আমার গুলি কি জঙ্গলিদের গায়ে লাগবে? লাগানোর হয়তো দরকারই হবে না, বলল গডফ্রে। গুলির আওয়াজ শুনেই জঙ্গলিরা হয়তো পালাবে। ভোরের আলো ফোটার পর জানলা খুলে চারপাশে চোখ বোলালো গডফ্রে, কিন্তু কোনো কেন বা জঙ্গলি কিছুই দেখতে পেল না। ওরা খুব অবাক হল। জঙ্গলিরা গেল কোথায়? চোখে দূরবীন। জানলা দিয়ে ফ্ল্যাগ পয়েন্টের দিকে এক দৃষ্টে তাকিয়ে আছে গডফ্রে। ওদিকটা একেবারে ফাঁকা, কিছুই নেই। গডফ্রের মন খুঁতখুত করছে। কি যেন একটা অবশ্যই থাকার কথা ওদিকে, অথচ নেই। কি সেটা? তারপর হঠাৎ মনে পড়তে আঁতকে উঠল সে। সর্বনাশ! কি হল জানতে চাইলেন প্রফেসর টার্টলেট। পরিস্থিতিটা দ্রুত ব্যাখ্যা করল গডফ্রে। দ্বীপে যে লোক আছে জঙ্গলিরা তা জেনে ফেলেছে। কিভাবে? ফ্ল্যাগ পয়েন্টে ওদের পতাকা নেই। আস্তানা ছেড়ে বেরিয়ে পড়ার জন্যে তখনই রওনা হল গডফ্রে। টার্টলেট দ্বিধায় ভুগছেন দেখে বলল, তাহলে একা আপনি এখানে থাকুন। একা থাকতে হলে আমি ভয়েই মরে যাব। তাহলে তাড়াতাড়ি তৈরি হয়ে নিন, তাগাদা দিল গডফ্রে। তারপর আশ্বাস দিয়ে জানালো, বন্দুক আর রিভলভারে গুলি ভরাই আছে, ট্রিগার টিপলেই গুড়ুম। প্রফেসরের হাতে একটা বন্দুক ধরে দিল সে, নিজেও একটা নিল। টার্টলেট কোমরে একটা ভোজালি গুজলেন। কার্ট্রিজ ভরা একটা পাউচও তার সাথে থাকল। গডফ্রেকে জিজ্ঞেস করলেন, হারমোনিকাটাও সঙ্গে রাখবো নাকি? সুর শুনে জঙ্গলিরা হয়তো শত্রুতা ভুলে বন্ধুত্ব করার জন্য হাত বাড়িয়ে দিবে। গডফ্রে গম্ভীর সুরে বলল, না। সাবধানে দরজা খুলে বেরুল ওরা। ইতিমধ্যে 6টা বেজে গেছে। দেবদারু গাছের মাথায় ঝিলিক দিচ্ছে উজ্জ্বল রোদ। চারপাশের পরিবেশ শান্ত, চুপচাপ। ছাগল ভেড়াগুলো আবার ফিরে গেছে ঘাস জমিতে। বাইরে থেকে আস্তানার দরজাটা বন্ধ করে দিল গডফ্রে। সেটা এমনভাবেই বানানো হয়েছে যে বন্ধ করার পর দেখে মনেই হয় না যে ওখানে একটা দরজা আছে। আস্তানার সামনে ওদের পায়ের ছাপ মুছে ফেলল ওরা। তারপর জায়গাটায় ছড়িয়ে দিল শুকনো পাতা। নদীর দিকে যাচ্ছে ওরা। সামনে রয়েছে গডফ্রে, পিছনে টার্টলেট। প্রফেসর আজ আবার নাচ ভুলে গেছেন। বন্দুক কাঁধে থাকায় হোঁচট খেতে খেতে হাঁটছেন তিনি। আর যাই হোক, হোঁচট খাওয়াকে নাচ বলা যায় না।
নদীর কাছে এসে গাছতলায় দাঁড়ালো গডফ্রে। চোখে দূরবীন তুলে ফ্ল্যাগ পয়েন্টের দিকে তাকালো। না, দেখার মতো কিছুই নেই। কোনো মানুষ না, একটু ধোঁয়া না। পশ্চিম তীরটাও তাই, একদম ফাঁকা। গডফ্রে সিদ্ধান্ত নিল কাল রাতে জঙ্গলিরা যেখানে নৌকা ভিড়িয়েছিল সেই জায়গাটা এবার দেখে আসতে হয়। অর্থাৎ এখন ওদেরকে নদীর মোহনায় যেতে হবে। নদীর ধারে প্রচুর গাছপালা আর ঝোপঝাড় আছে। গা ঢাকা দিয়ে যেতে কোনো অসুবিধা হবে না। তার সন্দেহ হল কেনতেই আছে জঙ্গলিরা, বিশ্রাম নিচ্ছে। তা যদি হয়, ভেবে দেখতে হবে ওরাই জঙ্গলিদের ওপর হামলা করবে কিনা। সাবধানে, কোনো আওয়াজ না করে ধীরে ধীরে এগুচ্ছে গডফ্রে। টার্টলেট অবশ্য নিঃশব্দে হাঁটতে পারছেন না। হোঁচট কখনো শব্দহীন হয় না। মনে মনে বিরক্ত বোধ করলেও হাজার হোক শিক্ষক, গডফ্রে তাই কিছু বলছে না। তবে বিপদের সময় উনি যে কতটুকু সাহায্যে আসবেন তা সে আন্দাজ করতে পারছে। 1 ঘন্টায় মাত্র 1 মাইল এগুলো ওরা। এখন পর্যন্ত বেমানান কিছুই চোখে পড়েনি। এতক্ষণ ঝোপের আড়ালে গা ঢাকা দিয়ে এগিয়েছে ওরা। কিন্তু সামনের পথ বেশ অনেকটা ফাঁকা, কোনো গাছপালা নেই। আড়াল থেকে না বেরিয়ে নদীর 2 পারের ওপর চোখ বোলাচ্ছে গডফ্রে। আশ্চর্য, জঙ্গলিরা যেন বাতাসে মিলিয়ে গেছে। এমন কি হতে পারে যে ওদের মতো জঙ্গলিরাও লুকিয়ে আছে, আড়াল থেকে লক্ষ্য রাখছে ওদের ওপর? কথাটা শুনে হেসে উঠলেন টার্টলেট। তিনি যে ভয় ডর কাটিয়ে উঠেছেন গডফ্রের তা জানা ছিল না, তাই একটু অবাক হল সে। তবে কিছু বলল না। তার ধারণা বিপদ এখনো কাটেনি। ফাঁকা জায়গাটা সাবধানে পার হয়ে এলো ওরা। আরও প্রায় ঘণ্টাখানেক হাঁটার পর সাগরের কিনারায় পৌঁছাল। এদিকে নদীর পাড়ে বড় কোনো গাছ নেই। আড়াল পেতে চাইলে হামাগুড়ি দিয়ে ছোট কয়েকটা ঝোপের দিকে যেতে হবে ওদেরকে। গডফ্রের দেখা দেখি প্রফেসর টার্টলেটও হামাগুড়ি দিয়ে এগুলেন। শুধু শুধু লোক হাসাচ্ছি আমরা, প্রতিবাদের সুরে বললেন তিনি। জঙ্গলিরাই যেখানে নেই সেখানে তাদেরকে ভয় পাবার কি দরকার শুনি? জঙ্গলিরা আছে, ফিসফিস করল গডফ্রে। না থেকে পারে না। আপনি তৈরি থাকুন, আমি বললেই গুলি করবেন। সামান্য একটু এগুতেই কয়েকটা বড় পাথরের আড়াল থেকে ধোঁয়া উঠতে দেখল ওরা। ঘাসের উপর শুয়ে বন্দুকটা বাগিয়ে ধরল গডফ্রে। আমার একটা সন্দেহ হচ্ছে স্যার, বলল সে। এর আগে আরও 2 বার ধোঁয়া দেখেছি আমি। তার মানে কি আগেও 2 বার জঙ্গলিরা দ্বীপে নেমেছিল? নিজের প্রশ্নের উত্তর নিজেই দিল সে। কিন্তু না, তাই বা কিভাবে সম্ভব? অনেক খুঁজেও আমি তো কোথাও কোনো ছাই বা কয়লা দেখিনি। তবে আশা করি এই ধাঁধার এবার একটা সমাধান পাওয়া যাবে। হামাগুড়ি দিয়েই নদীর বাঁকে পৌঁছালো ওরা। এখান থেকে নদীর দুদিকেই অনেক দূর পর্যন্ত দেখা যাবে। চোখ বুলাতে শুরু করেই চমকে উঠল গডফ্রে, তবে সঙ্গে সঙ্গে কিছুই বলল না। ইঙ্গিতে প্রফেসর টার্টলেটকে সামনে এগোতে নিষেধ করল সে। আগুনটা জ্বালা হয়েছে তীরের বড় একটা পাথরের ওপর। বেশ বড় আগুন, প্রচুর কাঠ জড়ো করে ধরানো হয়েছে। শুধু আগুন নয়, ওটাকে ঘিরে জঙ্গলিরাও বসে আছে। নদীর তীরে আরেকটা বড় পাথর দেখা যাচ্ছে। নৌকাটাকে সেটার সঙ্গে বেঁধে রাখা হয়েছে। খালি চোখেই সব পরিষ্কার দেখতে পাচ্ছে গডফ্রে। ওদের কাছ থেকে জঙ্গলিদের দূরত্ব 200 গজ হবে না। আগুনে কাঠ পুড়ছে, তার শব্দ শুনতে পাচ্ছে ওরা। মাথাগুলো গুনল গডফ্রে। নিশ্চিত হল আপাতত কোনো ভয় নেই। জঙ্গলিরা সবাই আগুনের কাছেই রয়েছে। 10 জন বসে আছে আগুনটাকে ঘিরে। তারা মাঝে মধ্যে কাঠ গুজে দিচ্ছে আগুনে। একজন, সেই বোধহয় সর্দার, পায়চারি করছে আর মাঝে মধ্যে ঘাড় ফিরিয়ে দ্বীপের ভেতর দিকটায় তাকাচ্ছে। লোকটাকে গডফ্রের সর্দার মনে হল কাঁধে লাল কাপড় দেখে। জঙ্গলিরা সব মিলিয়ে 12 জন। শেষ লোকটাকে আগুনের কাছেই একটা খুঁটির সঙ্গে রশি দিয়ে শক্ত করে বেঁধে রাখা হয়েছে। লোকটাকে বেঁধে রাখার মানে কি? সে কি কোনো অপরাধ করেছে? গডফ্রে হঠাৎ খুব বিচলিত বোধ করল। আরও একটা অগ্নিকুণ্ড তৈরি করছে জঙ্গলিরা। কারণটা স্পষ্ট, 12 নম্বর লোকটাকে আগুনে পুড়িয়ে মারা হবে। গডফ্রে মনে পড়ল প্রফেসর টার্টলেট কাল জঙ্গলিগুলোকে মানুষ খেকো বলে সন্দেহ করেছিল। দেখা যাচ্ছে তার ধারণাই ঠিক। রবিনসন ক্রুশোরা সবাই দেখা যাচ্ছে একই রকম, একটা যেন আরেকটা নকল। ঠিক এরকম একটা পরিস্থিতিতে পড়েছিল ড্যানিয়েল ডিফোর নায়কও। যে খেলার যে নিয়ম, গডফ্রে উপলব্ধি করল তাদেরও ওই লোকটাকে উদ্ধার করতে হবে।
ঠিক যেভাবে ক্রুশো জঙ্গলিদের হাত থেকে ফ্রাইডেকে উদ্ধার করেছিল। এ সম্ভব নয়। চোখের সামনে কাউকে পুড়ে মরতে দেয়া যায় না। ওদের সঙ্গে দুটো দোনালা বন্দুক রয়েছে, দুটোতে 4টে বুলেট। একজোড়া রিভলভারে রয়েছে 12টা বুলেট। 11 জন অসভ্যকে ঘায়েল করতে যথেষ্ট। খুন করতে হবে না, ফাঁকা আওয়াজ করলে জঙ্গলিগুলো যে যেদিকে পারে ছুটে পালাবে। একটু পরই পায়চারি থামিয়ে আগুনের পাশে দাঁড়িয়ে পড়ল সর্দার। বন্দির হাত দুটো পিছমোড়া করে খুঁটির সঙ্গে বাঁধা। তার দিকে একটা হাত তুলে ইঙ্গিত করল সে। তার এই ইঙ্গিতের অপেক্ষায় ছিল জঙ্গলিরা। গডফ্রেও সর্দারের এই ইঙ্গিতের জন্য অপেক্ষা করছিল। দেরি না করে সিধে হল সে। গডফ্রে কি করতে চায় তা বুঝতে না পারলেও দেখা দেখি প্রফেসর টার্টলেটও দাঁড়িয়ে পড়লেন। গডফ্রের ধারণা ছিল তাকে দেখা মাত্র ঘাবড়ে যাবে জঙ্গলিরা। হয় তারা অস্ত্র উঁচিয়ে ধেয়ে আসবে, তা না হলে ছুটে গিয়ে উঠবে নিজেদের ক্যানুতে। কিন্তু সেরকম কিছু ঘটল না। জঙ্গলিরা ওদেরকে গ্রাহ্যই করছে না। ভাবটা যেন ওদেরকে দেখতেই পায়নি। আবার একটা ইঙ্গিত করল সর্দার। এবার 3 জন জঙ্গলি এগিয়ে এসে বন্দির বাঁধন খুলে ফেলল। তাকে শক্ত করে ধরে আগুনের কাছে নিয়ে যাচ্ছে। বন্দি অবশ্য পুড়ে মরতে রাজি নয়। নিজেকে ছাড়াবার জন্য ধস্তাধস্তি শুরু করেছে সে। তার ধাক্কা খেয়ে জঙ্গলি 3 জন ছিটকে দূরে সরে গেল। কিন্তু আবার তারা ছুটে এসে জাপটে ধরল বন্দিকে। বেচারা একা ওদের সঙ্গে পারল না। আরও কয়েকজন জঙ্গলি ছুটে এসে কাবু করে ফেলল তাকে। সর্দারের হাতে একটা পাথরের কুড়ুল ধরিয়ে দিল এক জঙ্গলি। সেটা মাথার উপর তুলে বন্দির দিকে এগুলো সর্দার। ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না। সর্দার কি প্রথমে লোকটার মাথা ফাটাবে, তারপর আগুনে পোড়াবে? গডফ্রে চেঁচিয়ে উঠল। পর মুহূর্তে গর্জে উঠল তার হাতের বন্দুক। গুলি সম্ভবত মোক্ষম জায়গাতেই লেগেছে। গুরুম করে শব্দ হতেই মাটিতে ছিটকে পড়ল সর্দার। বাকি জঙ্গলিরা গুলির আওয়াজ শুনে হতভম্ব হয়ে পড়েছে। জীবনে বোধহয় প্রথম গুলির শব্দ শুনল তারা। ঘাড় ফিরিয়ে তাকালো সবাই। এবার গডফ্রেকে গ্রাহ্য না করে তাদের উপায় নেই। গডফ্রে ইঙ্গিত করতেই বন্দিকে ছেড়ে দিল তারা। মুক্তি পেয়ে আর কি দাঁড়ায় বন্দি? গডফ্রেকে লক্ষ্য করে তীর বেগে ছুটছে সে। আর ঠিক তখনই আরেকটা গুলি হল। গুড়ুম। প্রফেসর টার্টলেট চোখ বুজে ট্রিগার টেনে দিয়েছেন। বন্দুকের কুঁদো ধাক্কা মারল তার কাঁধে। পাক খেয়ে চিত হলেন তিনি মাটিতে, ব্যথায় গোঙাচ্ছেন। কিন্তু কি অব্যর্থ লক্ষ্যভেদ! চোখ বুজে গুলি করলে কি হবে? জঙ্গলিদের একজন ছিটকে পড়ল সর্দারের পাশে। সেই সঙ্গে শুরু হল জঙ্গলিদের আতঙ্কিত ছুটোছুটি। নিজেদের 2 জন আহত লোককে নিয়ে ক্যানুতে উঠে পড়ল তারা। ক্যানু ভেসে গেল মাঝ নদীতে। উল্লাসে ধেই ধেই করে নাচছেন প্রফেসর টার্টলেট। বিজয়ের আনন্দ গডফ্রের চেয়ে তাঁরই বেশি। জীবনের প্রথম গুলিটা 100% সফল। কাঁধের ব্যথা ভুলে নৃত্য করছেন তিনি। বন্দি তার উদ্ধারকর্তার সামনে এসে দাঁড়াল। তারপর ধীরে ধীরে নিচু হল সে। লম্বা হয়ে শুয়ে মাটিতে একটা চুমু খেল। তারপর মাথাটা রাখল গডফ্রের পায়ের ওপর। কিভাবে কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তা যেন ড্যানিয়েল ডিফোর রবিনসন ক্রুশো পড়ে জেনে নিয়েছে পলিনেশিয়ান এই জঙ্গলিটিও। তাড়াতাড়ি ঝুঁকে লোকটাকে টেনে দাঁড় করালো গডফ্রে। বিড়বিড় করে বলল, কৃতজ্ঞতা জানাবার জন্য ধন্যবাদ বলাই যথেষ্ট। পায়ে মাথা ঠেকাবার কোনো দরকার নেই। তার কথা জঙ্গলি বুঝতে পেরেছে বলে মনে হল না। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল শুধু। লোকটার বয়স হবে 35-36। পরনে শুধুই একটা কোপিন বা নেংটি। চেহারা শুরু তার মাথার আকৃতি দেখে গডফ্রের মনে হল লোকটা পলিনেশিয়ান নয়, সম্ভবত আফ্রিকান। রংটাও তার কুচকুচে কালো। হয়তো সুদান বা আবিসিনিয়ার লোক। কাফরি হবারই বেশি সম্ভাবনা। এ লোক জঙ্গলিদের হাতে বন্দী হল কিভাবে, সেটা একটা রহস্যই বটে। জঙ্গলি যখন নয়, ইংরেজি বা অন্য কোনো ইউরোপীয় ভাষায় 2-4টে শব্দ হয়তো জানে লোকটা। কিন্তু যখন সে কথা বলল, একটা বর্ণ বুঝতে পারল না ওরা। প্রফেসর টার্টলেট সন্দেহ প্রকাশ করে বললেন, লোকটা হয়তো জঙ্গলিদের ভাষাতেই কথা বলছে। ইংরেজিতে তাকে কয়েকটা প্রশ্ন করল গডফ্রে। বোকার মতো চুপ করে তাকিয়ে থাকল কাফরি লোকটা। গডফ্রের কথা বুঝতেই পারল না। গডফ্রে তখন আকার ইঙ্গিতে তার নাম জানতে চাইল। লোকটা এবার মুখ খুলল। কারেফিনতু, এই একটাই শব্দ উচ্চারণ করল সে। ওর নাম কারেফিনতু, হেসে উঠে বললেন প্রফেসর। বড় খটমটের নাম গডফ্রে, উচ্চারণ করতে কষ্ট হবে। আমি বলি কি, এসো আমরা ওকে বুধবার বলে ডাকি। গডফ্রে প্রতিবাদ জানাল।
বুধবার একটা নাম হলো নাকি? কিন্তু নামটার তাৎপর্য তুমি অস্বীকার করতে পারো না। যুক্তি দেখালেন টার্টলেট। রবিনসন ক্রুশোর ঐতিহ্য অনুসরণ করলে এই নামটাই রাখতে হয়। ওকে আমরা উদ্ধার করলাম আজ বুধবারে। ক্রুশো ফ্রাইডেকে পেয়েছিলেন কিবারে? শুক্রবারে। সেই জন্যই তার নাম ফ্রাইডে রাখা হয়েছিল। এখন তুমি বলো, ওকে কেন আমরা কারেফিনোতো বলে ডাকব? যার যে নাম তাকে সে নামেই ডাকা উচিত, বলল গডফ্রে। তা না হলে তাকে অপমান করা হয়। ধরুন আপনার জন্ম হয়েছিল সোমবার, এখন কেউ যদি সে কথা মনে রেখে আপনাকে মানডে বলে ডাকে, আপনার কেমন লাগবে? জবাবের অপেক্ষায় না থেকে কারেফিনোতোর দিকে তাকালো সে। নিজের বুকে একটা আঙুল রেখে বলল, গডফ্রে। কারেফিনোতো অনেকবার চেষ্টা করল, কিন্তু কোনো মতেই গডফ্রে শব্দটা উচ্চারণ করতে পারল না। তার চেহারায় হতাশ একটা ভাব ফুটে উঠল। একসময় হঠাৎ প্রফেসরের দিকে তাকালো সে, যেন তার নাম জানতে চাইছে। আমি টার্টলেট, মিষ্টি গলায় নিজের নাম বললেন প্রফেসর। টার্টলেট? প্রফেসরের নামটা অনায়াসে উচ্চারণ করতে পারল কারেফিনোতো। কারেফিনোতো সাফল্যে এক দফা নেচে নিলেন টার্টলেট। গডফ্রে ইঙ্গিতে দ্বীপটা দেখালো, যেন কারেফিনোতোর কাছে এই দ্বীপের নাম জানতে চাইছে। কারেফিনোতো প্রথমে তার প্রশ্নটা ধরতে পারল না। গডফ্রে ইঙ্গিতে দ্বীপের বন জঙ্গল, ঘাস জমি, নদী, টিলা, পাহাড়, সৈকত ইত্যাদি আবার দেখালো। তার ভাবভঙ্গি অনুকরণ করল কারেফিনোতো। অবশেষে বলল, আরনেকা, আরনেকা। মাটিতে আঙুল তাক করে গডফ্রে জিজ্ঞেস করল, আরনেকা? মাথা ঝাঁকিয়ে কাফরি লোকটা জবাব দিল, আরনেকা। দ্বীপটার শুধু নাম জেনে গডফ্রের কোনো উপকার হল না। যদি জানতে পারত প্রশান্ত মহাসাগরের ঠিক কোথায় এই দ্বীপ, তাহলে একটা কাজের কাজ হতো। আরনেকার নামটাও হয়তো জঙ্গলিদের দেয়া। দ্বীপটার ভৌগোলিক নাম নিশ্চয়ই অন্য কিছু হবে। কারেফিনোতো পালা করে একবার গডফ্রে আর একবার অস্ত্রগুলোর দিকে তাকাচ্ছে। তার এই দৃষ্টির অর্থ বুঝতে পারল গডফ্রে। কারেফিনোতো বন্দুক আর রিভলভার এই প্রথম দেখছে। অস্ত্রগুলোর দিকে একটু ভয়ে ভয়ে তাকাচ্ছে সে। তার অবশ্য কারণও আছে। সে দেখেছে এগুলো থেকে আগুন ঝরে, শব্দ হয় বজ্রপাতের মতো। সেই আগুন আর বজ্রই তো তাকে মুক্ত হতে সাহায্য করেছে। বন্দুকের যে কি ক্ষমতা সেটা দেখাবার জন্য উড়ন্ত একটা বালিহাঁসকে গুলি করল গডফ্রে। আকাশের অনেকটা উপরেই ছিল সেটা, কিন্তু গুলির শব্দ হওয়া মাত্র কাতর আর্তনাদ করে মাটিতে পড়ে গেল। গায়ে রক্ত লেগে রয়েছে। গুলির আওয়াজ শুনে অকস্মাৎ বিরাট একটা লাফ দিল কারেফিনোতো। ভয় পেয়েছে সে, কিন্তু সে ভয় মুহূর্তে কাটিয়ে উঠল যখন দেখল আহত বালিহাঁস ঘাসের উপর দিয়ে ছুটছে। সেটাকে ধাওয়া করল কারেফিনোতো। ধরে গডফ্রের কাছে নিয়ে এলো, মুখে দোকান বিস্তৃত হাসি। হঠাৎ কৃতিত্ব দেখাবার একটা লোভ হল প্রফেসর টার্টলেটের। ঈশ্বর তাদেরকে বজ্র সৃষ্টি করার ক্ষমতা দিয়েছেন, এটা প্রমাণ করতে পারলে কারেফিনোতোর শ্রদ্ধা অর্জন করা যাবে। যেই ভাবার সেই কাজ। হাতের বন্দুকটা তুললেন তিনি। নদীর ধারের একটা গাছে বসে আছে নিরীহ মাছরাঙা। সেটাকে ফেলার জন্য লক্ষ্য স্থির করলেন। গডফ্রে বলে উঠল, না স্যার, গুলি করবেন না। টার্টলেট বিস্মিত হলেন। কেন? বলা তো যায় না। ধরুন আপনার লক্ষ্য ব্যর্থ হল, গুলি না লাগায় মাছরাঙাটা উড়ে গেল, তখন কি হবে? কি হবে তখন? ওর কাছে আমরা ছোট হয়ে যাব না? কিন্তু আমার লক্ষ্য ব্যর্থই বা হবে কেন? যুদ্ধটা যখন শুরু হলো, জীবনে প্রথম গুলি করে আমি একজন জঙ্গলিকে আহত করিনি। হ্যাঁ করেছেন, লোকটা তো দরাম করে পড়েই গেল। তবু আমার অনুরোধটা রাখুন স্যার। সাবধানের মান নেই, শুধু শুধু ভাগ্যকে খেপিয়ে দেবেন না। টার্টলেট খুশি হতে পারলেন না, তবে আর কোনো কথা না বলে নামিয়ে নিলেন বন্দুকটা। কারেফিনোতোকে নিয়ে উইলট্রির কাছে ফিরে এলো ওরা। দেখা গেল লোকটা শিশুর মতো সরল আর অজ্ঞ। যা দেখে তাতেই সে অবাক হয়। ফিনা আইল্যান্ডে ওদের এই মেহমান সবচেয়ে বেশি অবাক হলো দেবদারু গাছের ভেতরে ওদের রাজকীয় বাসস্থান দেখে। গাছটাকে ঘিরে বার কয়েক চক্কর দিল সে। ভেতরে ঢুকে চারদিকে চোখ বোলালো। দরজাটা বারবার খুলল আর বন্ধ করল। ওপর দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করল কোটরটার ছাদ বলে কিছু আছে কিনা। তারপর ওদের সমস্ত যন্ত্রপাতি ও অন্যান্য জিনিসপত্রের দিকে আঙুল তুলে বিচিত্র শব্দ করতে লাগল সে। অর্থাৎ জানতে চাইছে এগুলো কি, কি কাজে ব্যবহার করা হয়। গডফ্রে তাকে প্রতিটি জিনিসের ব্যবহার পদ্ধতি দেখিয়ে দিল। টার্টলেট বললেন, আমাদের সম্মানীয় মেহমান সভ্য মানুষের সঙ্গে ওঠা বসা করেনি। তার সঙ্গে একমত হল গডফ্রে, কারণ দেখা গেল কারেফিনোতো
এমনকি আগুনের ব্যবহারও ঠিকমতো জানে না। গনগনে আগুনের ওপর লোহার কড়াই চাপানো হয়েছে, অথচ সেটায় আগুন ধরছে না। এটা দেখে বিস্ময়ে বিস্ফারিত হয়ে উঠল তার চোখ। তারপর আয়নায় নিজের চেহারা দেখে জ্ঞান হারাবার অবস্থা হলো তার। সংবিত ফিরতে আয়নার পেছনে উকি দিল, দেখে নিল সেখানে কেউ লুকিয়ে আছে কিনা। তার কাণ্ড দেখে টার্টলেট আবার মন্তব্য করলেন, এ ঠিক মানুষ নয়, বন মানুষ। স্যার, আপনার ধারণা ভুল, প্রতিবাদ করল গডফ্রে। বন মানুষের বুদ্ধি থাকে না। আয়নার পিছনে উকি মারার প্রমাণ হল কারেফিনোতুর মাথায় বুদ্ধি আছে। ও সবকিছু যুক্তি দিয়ে বোঝার চেষ্টা করছে। ঠিক আছে, মানলাম লোকটা বন মানুষ নয়। গডফ্রের কথা মেনে নিয়ে বললেন টার্টলেট, কিন্তু ও কি আমাদের কোনো কাজে আসবে? অনেক কাজে আসবে স্যার, জোর দিয়ে বলল গডফ্রে। কি কাজে আসতে পারে তার একটা নমুনা একটু পরে পাওয়া গেল। তার সামনে প্লেট ভর্তি নাস্তা ধরা হলো। এই একটা জিনিস দেখে মোটেও সে অবাক হল না। পেটের উপর এমনভাবে ঝাঁপিয়ে পড়ল, ওটা যেন পালিয়ে যাবে বা তার কাছ থেকে কেড়ে নেওয়া হবে। ওদেরকে অবাক করে দিয়ে প্রায় চোখের পলকে প্লেট খালি করে ফেলল সে। বোঝা গেল খিদেতে তার পেটে আগুন জ্বলছিল। এত দ্রুত খায়? অসন্তোষ প্রকাশ করলেন টার্টলেট। তারপর বললেন, ওর খাবার ভঙ্গিটা আমার ভালো লাগলো না গডফ্রে। সাবধান, হে সাবধান, চোখ কান খোলা রেখো, আমার সন্দেহ হচ্ছে। কি সন্দেহ হচ্ছে? প্রায় চ্যালেঞ্জের সুরে জিজ্ঞেস করল গডফ্রে। সন্দেহ হচ্ছে লোকটা সম্ভবত মানুষ খেকো। হাসি পেল গডফ্রের। রসিকতা করে বলল, সে অভ্যাস যদি থেকেই থাকে, এখন ওকে তা ছাড়তে হবে। ছাড়া কি এতই সহজ? লোকে বলে একবার যে মানুষের মাংস খেয়েছে, আবার খাবার জন্য পাগল হয়ে থাকে সে। ওরা যখন যে কথাই বলুক, কারেফিনোতুর চোখ দুটো চকচক করে ওঠে। ভাষা না বুঝলেও বক্তব্য বোধহয় আন্দাজ করে নিতে পারে সে। তা না হলে ওরা কথা বললে সেও কেন হড়বড় করে কিছু বলার চেষ্টা করবে? কিন্তু ওরা তার কথার একটা বর্ণ বুঝতে পারে না। কারেফিনোতু শিশুর মতো সরল হলেও বোকা নয়। একবার কিছু শিখিয়ে দিলে আর ভোলে না। শেখো খুব দ্রুত, মাত্র একবার দেখিয়ে দিলেই নিজে করতে পারে। গডফ্রে তাকে অত্যন্ত উৎসাহের সঙ্গেই এক এক করে অনেক কাজ শিখিয়ে নিচ্ছে। পোষা প্রাণীগুলোর যত্ন নেওয়া, ঝিনুক আর পাখির ডিম সংগ্রহ করে আনা, ফল পাড়া, ছাগল বা ভেড়ার মাংস কেটে টুকরো করা, বুনো আপেল নিংড়ে রস বের করা। টার্টলেট তাকে বিশ্বাস করতে রাজি নন, সবসময় সন্দেহের চোখে দেখছেন। কিন্তু গডফ্রে তাকে অবিশ্বাস করে না। লোকটাকে জঙ্গলিদের হাত থেকে বাঁচাতে পেরে নিজের ওপর ভারী খুশি সে। গডফ্রের দুশ্চিন্তা কারেফিনোতুকে নিয়ে নয়, জঙ্গলিদের নিয়ে। ফিনা আইল্যান্ড চিনে গেছে তারা, জানে এখানে ওরা আছে। দল বড় করে আবার যদি তারা আসে, হামলা করে বসে। গডফ্রে শুরু থেকে উইলট্রির ভেতর মেহমানের শোয়ার ব্যবস্থা করেছে। তবে শুধু বৃষ্টি হলে গাছের ভেতর শোয় কারেফিনোতু। বৃষ্টি না হলে দরজার বাইরে রাত কাটায়। অনেক রাত পর্যন্ত জেগে থাকে সে, যেন উইলট্রিকে পাহারা দেয়। কারেফিনোতু দ্বীপে এসেছে আজ 2 সপ্তাহ। এর মধ্যে বেশ কয়েকবার গডফ্রের সঙ্গে শিকারে বেরিয়েছে সে। বন্দুক থেকে গুড়ুম করে আওয়াজ হলেই অনেক দূরের জন্তুগুলো আহত হয়ে ছিটকে পড়ছে। এটা দেখে তার বিস্ময় বাদ মানে না। তবে ধীরে ধীরে সে নিজেও বন্দুক চালানো শিখে ফেলল। দ্রুত সবকিছু শিখে ফেলার গুণেই গডফ্রের খুব প্রিয়পাত্র হয়ে উঠল কারেফিনোতু। তবে একটা কাজে সে একদমই সুবিধে করতে পারছে না। ইংরেজি ভাষার একটা শব্দ ঠিকমতো উচ্চারণ করতে পারে না সে। গডফ্রে যথাসাধ্য চেষ্টা করছে, কিন্তু ফলাফল শূন্য। এর মধ্যে একদিন সৈকতে হাঁটতে হাঁটতে কাচিবের একটা আস্তানা আবিষ্কার করল কারেফিনোতু। গডফ্রে লক্ষ্য করল, ধাওয়া করে কাছিমগুলোকে চোখের পলকে চিৎ করে ফেলে সে। সেদিন অনেকগুলো কাছিম শিকার করল ওরা। শীতকালে রান্না করে খাওয়া যাবে। শীত আসতে আর খুব বেশি দেরিও নেই। অক্টোবরের মাত্র শুরু। এর মধ্যে ধীরে ধীরে বদলে যাচ্ছে আবহাওয়া। কাছিম শিকারের পর দ্বীপে ওদের জীবনযাত্রা আবার একঘেয়ে হয়ে পড়ল। রুটিন ধরে কিছু কাজ রোজই ওদেরকে করতে হয়। শীত শুরু হলে উইলট্রির মধ্যেই বন্দি থাকতে হবে সারাদিন। তখন যে সময়টা কিরকম বৈচিত্র্যহীন কাটবে ভাবলেই গডফ্রের মন খারাপ হয়ে যাচ্ছে। তবে মন খারাপ বলে জরুরি কাজগুলো অবহেলা করে না সে। রোজই সে দ্বীপটায় একটা চক্কর দিয়ে আসে। এক এক দিন এক এক দিকে যায়। শিকারেও প্রায় নিয়মিত বেরোচ্ছে। আজকাল সাধারণত কারেফিনোতুই তার সঙ্গে যায়। শিকারী হিসেবে দক্ষ নন, কাজেই টার্টলেট নিজেই যেতে চান না।
তবে জীবনের প্রথম গুলিটা যে জাদু দেখিয়ে দিয়েছিল, এটা তিনি মাঝে মধ্যেই গডফ্রেকে স্মরণ করিয়ে দেন। এইরকম একদিন শিকারে বেরিয়েছে ওরা। সেখানে এমন একটা ঘটনা ঘটল, উইলট্রির অস্তিত্ব নিয়ে টানাটানি পড়ে গেল। দ্বীপের ঠিক মাঝখানে টিলাগুলোর নিচে হরিণ শিকার করতে এসেছে ওরা। এদিকের জঙ্গল খুব গভীর, সবটা এখনো গডফ্রে দেখা হয়নি। সকালে জঙ্গলে ঢুকেছে ওরা। সেই থেকে অনেক বেলা পর্যন্ত ঘোরাফেরা করে মাত্র 2-3টে হরিণকে ছুটে পালিয়ে যেতে দেখল। অনেকটা দূরে ছিল ওগুলো, ফলে গুলি করলে কোনো লাভ হতো না। তাছাড়া খালি হাতে ফিরবে না এরকম কোনো প্রতিজ্ঞা বা জেদ নিয়ে আসেনি গডফ্রে। উইলট্রিতে বর্তমানে খাবারের কোনো অভাব নেই। শিকারে বেরিয়েও মাঝে মধ্যে খালি হাতে ফিরতে তার খারাপ লাগে না। দুপুর গড়িয়ে বিকেল হলো। ইতিমধ্যে এক জায়গায় বসে খেয়ে নিয়েছে ওরা। খাবার পর আরও কিছুক্ষণ ঘোরাফেরা করল, কিন্তু মনের মতো কোনো শিকার চোখে পড়ল না। আস্তানায় ফেরার জন্য জঙ্গল থেকে বেরিয়ে আসছে এবার। আর ঠিক তখনই হঠাৎ আঁতকে ওঠার আওয়াজ করল কারিফিনতু। প্রকাণ্ড এক লাফ দিল সে, উড়ে এসে পড়ল সরাসরি একেবারে গডফ্রের ঘাড়ের ওপর। তার আঁতকে ওঠার শব্দে ছুটতে শুরু করেছিল গডফ্রে। দেখা গেল কারিফিনতু তার কাঁধে সওয়ার হয়ে রয়েছে। জঙ্গল থেকে বেরিয়ে 20 গজের মতো ছুটে এলো গডফ্রে, তারপর কাঁধের বোঝা সহ মাটিতে পড়ে গেল। দুজন প্রায় একসঙ্গে সিধে হলো আবার। কারিফিনতুর দিকে তাকালো গডফ্রে, চোখের দৃষ্টিতে একাধারে তিরস্কার ও প্রশ্ন। মুখে কিছু না বলে হাত তুলে কিছু একটা দেখালো কারিফিনতু। তার হাত অনুসরণ করে তাকালো গডফ্রে। তাকাতেই বুকটা ছ্যাঁত করে উঠল। প্রকাণ্ড এক ভালুক ফাঁকা জায়গায় বেরিয়ে এসে ওদের দিকে চোখ গরম করে তাকিয়ে আছে হিংস্র জানোয়ারটা, আর ঘন ঘন মাথা নাড়ছে। ওদের সঙ্গে এখন যদি প্রফেসর টার্টলেট থাকতেন, তিনি হয়তো হারমোনিকা বাজিয়ে ভালুকটাকে শান্ত করার বুদ্ধি দিতেন। কিন্তু গডফ্রের মাথায় কোনো বুদ্ধি এলো না। ভয়ে দিশেহারা বোধ করছে সে। ভঙ্গি দেখে মনে হলো ভালুকটা ওদেরকে তাড়া করবে। জন্তুটার দিকে পেছন ফিরতে সাহস পাচ্ছে না গডফ্রে, তাই পিছু হটতে শুরু করল সে। ইঙ্গিতে কারিফিনতুকেও তাই করতে বলছে, কিন্তু ঘটনাটা ঘটলই, ঠেকানো গেল না। ওদেরকে নড়তে দেখে তেড়ে এলো অতিকায় ভালুকটা। নিজের যান বাঁচানোর চেয়ে উইলট্রির নিরাপত্তার কথাই বেশি ভাবছে গডফ্রে। ভালুকটা যদি তাদের পিছন নিয়ে আস্তানাটা দেখে ফেলে, সব ভেঙে চুরে একাকার করে ফেলবে। একবার সে ভাবল অন্য কোনো দিকে ছুটলে কেমন হয়। ভালুকটা তাতে উইলট্রি দেখতে পাবে না, কিন্তু ধারণাটা তখনই বাতিল করে দিল সে। ওটার সঙ্গে দৌড়ে পারা যাবে না, একটু পরই ওদেরকে ধরে ফেলবে, আর একবার নাগালে পেলে বাঁচার কোনো উপায় নেই। ভালুক ছুটে আসছে, গডফ্রে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। সে যেন একটা পাঁচিল, কোনো অবস্থাতেই ভালুকটাকে উইলট্রির দিকে যেতে দিতে রাজি নয়। আতঙ্কিত কারিফিনতু স্থির হয়ে দাঁড়িয়ে আছে। হয় গডফ্রেকে ফেলে পালাতে মন চাইছে না তার, নয়তো নড়ার শক্তি হারিয়ে ফেলেছে। ইতিমধ্যে অর্ধেক দূরত্ব পেরিয়ে এসেছে ভালুকটা। এই সময় নড়ে উঠল গডফ্রে। বন্দুক তুলেই গুলি করল সে। গুলিটা লেগেছে কিনা, লাগলে কোথায় লেগেছে, কিছুই ওরা বলতে পারবে না। শুধু দেখল ভালুকটা হঠাৎ পড়ে গেল। ওই দেখা পর্যন্তই, তারপর আর এক মুহূর্ত দাঁড়ায়নি গডফ্রে। ঘুরেই ছুটতে শুরু করেছে। ভালুকটা মরল কিনা কে জানে। পরীক্ষা করে দেখবে সে সাহস তার নেই। ভালুক শুধু হিংস্র জন্তুই নয়, অসম্ভব চালাকও। কে বলবে আহত হবার ভান করে পড়ে আছে কিনা। কাছে যাবার মতো বোকামি করতে রাজি নয় গডফ্রে। গডফ্রের দেখা দেখি কারিফিনতু ছুটছে। একটু পর দেখা গেল গডফ্রের একটা হাত শক্ত করে ধরে আছে সে। খানিক্ষণ ছোটার পর পিছন ফিরে একবার তাকালো গডফ্রে। স্বস্তির একটা নিঃশ্বাস ফেলল সে। না, ভালুকটা ওদের পিছু নিয়ে আসছে না। প্রফেসর টার্টলেট ভয় পাবেন ভেবে ভালুকটার কথা বলবে কিনা এই নিয়ে দ্বিধায় ভুগছিল গডফ্রে। নানান দিক চিন্তা করে বলবারই সিদ্ধান্ত নিল সে। কিন্তু বলবার পর উপলব্ধি করল বিরাট একটা ভুলই করে ফেলেছে। ভালুক! আতকে উঠে 3টে লাফ দিলেন প্রফেসর টার্টলেট। কি বললে? ভালুক? হঠাৎ ফিনা আইল্যান্ডে ভালুক আসবে কোত্থেকে? তুমি নিশ্চয় ভুল দেখেছ। আতঙ্কে তার মুখ নীলচে দেখাচ্ছে। মাথা নেড়ে গডফ্রে বলল, না, ভুল দেখিনি। ওটা ভালুকই ছিল, তবে গুলি করার পর পড়ে যেতে দেখেছি। কাজেই আপনারা তো ভয় পাবার কোনো কারণ নেই। ভয় পাবার কারণ নেই? টার্টলেট বিস্মিত। একটা ভালুক থাকলে 10টা থাকতে অসুবিধে কি? আর ভালুক যদি থাকে,
কি করে বুঝবো যে নেকড়ে, জাগুয়ার, বাঘ, সিংহ বা পাইথনও নেই? ভয়ে ভয়ে এমনভাবে চারদিকে তাকাচ্ছেন তিনি যেন বিশাল কোনো চিড়িয়াখানার সমস্ত জীবজন্তুকে ছেড়ে দেয়া হয়েছে। তারা দল বেঁধে ওদের উপর হামলা করতে ছুটে আসছে। গডফ্রে তাকে শান্তভাবে বোঝাবার চেষ্টা করল, এত অস্থির হবার কিছু নেই। কিন্তু তার কথায় কান্না দিয়ে টার্টলেট বললেন, আগে তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও। এতদিন দ্বীপে কোনো হিংস্র প্রাণী দেখা যায়নি, আজ হঠাৎ কেন একটা ভালুক দেখা গেল? গডফ্রে স্বীকার করল, হ্যাঁ, এই ব্যাপারটা আমার কাছেও খুব আশ্চর্য লাগছে। আমিও এর কোনো ব্যাখ্যা খুঁজে পাচ্ছি না। তবে ভালুক একটা দেখা গেছে বলেই এটা ধরে নেওয়া চলে না যে ফিনা আইল্যান্ডে আরও অনেক ধরনের হিংস্র প্রাণী আছে। নেই যে তারই বা প্রমাণ কি? আবার প্রশ্ন করলেন টার্টলেট। এ নিয়ে তর্ক করে কোনো লাভ নেই, বলল গডফ্রে। এখন যেটা উচিত, আমাদের সাবধানে থাকতে হবে। অস্ত্র ছাড়া বাইরে ঘোরাফেরা করা চলবে না। অর্থাৎ আমরা খুব বিপদের মধ্যে আছি। প্রফেসর ভয়ে একেবারে কুঁকড়ে গেলেন। দ্বীপে আসার পর এই প্রথম বাড়ি ফেরার প্রচণ্ড তাগাদা অনুভব করলেন তিনি। ঢের হয়েছে গডফ্রে, যথেষ্ট হয়েছে। এবার পৈতৃক প্রাণটা আমাকে বাঁচাতে হবে। জীবনের প্রতি আমার মায়া আছে, এটাকে হিংস্র জানোয়ারের মুখে তুলে দিতে পারি না। যেভাবেই হোক দেশে ফিরতে হবে আমাকে, ফিরতেই হবে। ফিরতে হবে বললে কি ফেরা যায়? একই কথা বারবার বলছেন টার্টলেট, কিন্তু কিভাবে ফিরবেন তা তার মাথায় আসছে না। তার জন্য দুঃখই হল গডফ্রের। বিপদের ভয় টার্টলেটের চেয়ে তার কম নয়, কিন্তু ভয় পেয়ে চুপ করে বসে থাকলে তো চলবে না। বিপদ এলে যাতে ঠেকানো যায় তার ব্যবস্থা করা দরকার। গডফ্রে চিন্তা করছে, শুধু যে জঙ্গলের দিক থেকে আক্রমণ আসতে পারে তা নয়, যে কোনো দিক থেকে আসতে পারে। উইল্ট্রিও ওদের জন্য নিরাপদ আস্তানা নয়। গডফ্রে সিদ্ধান্ত নিল আস্তানার দরজাটা আরও মজবুত করতে হবে। পোষা প্রাণীগুলোর ওপরই সম্ভবত প্রথম হামলাটা আসবে। ওগুলোর জন্য মজবুত একটা খোয়াড় বানাতে হবে। কিন্তু ভালো একটা খোয়াড় বললেই কি বানানো যায়? দেবদারুর তলায় ডালপালা পড়ে আছে, সেগুলো কুড়িয়ে কোনোরকম একটা খাঁচা মতো তৈরি করা হলো। আপাতত এখানেই থাকবে ছাগল আর ভেড়ার পাল। মোরগ মুরগির ঘর যথেষ্ট মজবুত, শুধু দরজাটা নতুন করে বসানো হলো। কারফিনুতুকে নিয়ে একটা সমস্যায় পড়েছে গডফ্রে। ইশারায় বারবার মানা করা সত্ত্বেও আগের মতো বাইরে শুচ্ছে সে। এমনকি টানা হ্যাচড়া করেও কোনো লাভ হলো না। উল্টো সে আকার ইঙ্গিতে গডফ্রেকে বোঝাতে চেষ্টা করল, ভালুক যদি আসেই ওদেরকে সময় থাকতে সাবধান করতে পারবে সে। তার প্রাণ বাঁচানো হয়েছে, সেই ঋণ এইভাবে সে শোধ করতে চাইছে। ভালুক দেখার পর 1 সপ্তাহ কেটে যাচ্ছে, হামলার কোনো লক্ষণ দেখা গেল না। গডফ্রে খুব সাবধান হয়ে গেছে, আস্তানা ছেড়ে দূরে কোথাও যায় না। ছাগল ভেড়াগুলো ঘাস খেতে এদিক সেদিক যায় বটে, কিন্তু ওগুলোকে সারাক্ষণ চোখে চোখে রাখে কারিফিনতু। রাখালের ভূমিকায় কালো কাফরিটাকে মানিয়েছেও বেশ। তার হাতে অবশ্য বন্দুক থাকে না, থাকে ধারালো একটা ভোজালি আর একটা কুড়ুল। গডফ্রেকে সে আকারে ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে, এই দুটো অস্ত্র সঙ্গে থাকলে বাঘের সঙ্গে লড়তে পারবে। ভালুক বা অন্য কোনো হিংস্র জন্তু হামলা না করায় আগের সাহস আবার ফিরে পেয়েছে গডফ্রে। এখন আবার সে আগের মতো শিকারে বেরোচ্ছে, তবে খুব বেশি দূরে যায় না। বিশেষ করে টিলাগুলোর নিচে গভীর জঙ্গলটাকে সযত্নে এড়িয়ে চলে। মাঝে মধ্যে কারফিনতুকেও সঙ্গে নেয় সে। তবে টার্টলেটের ভয়ভীতি এখনও দূর হয়নি। হামলার ভয়ে সারাক্ষণই সন্ত্রস্ত থাকেন তিনি। ভালুকের কথা শোনার পর থেকে দেবদারুর আস্তানা থেকে একান্ত প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। কোটরের ভেতর সশস্ত্র অবস্থায় বসে থাকেন, তবে অলস সময় কাটান না। কারফিনতুর কোনো কাজ না থাকলে তাকে ইংরেজি শেখাবার চেষ্টা করেন, কিন্তু অধ্যাপকের অধ্যাপনা কোনো কাজেই আসছে না। যতই তিনি চেষ্টা করুন, কারফিনতু একটা শব্দ শিখতে পারছে না। একসময় বাধ্য হয়ে হাল ছেড়ে দিতে হলো তাকে। অবশ্য বললেন, তুমি যখন আমার ছাত্র হতে পারলে না, দেখা যাক আমি তোমার ছাত্র হতে পারি কিনা। এসো, আমাকে তোমার ভাষা শেখাও। শুনে হেসে ফেলল গডফ্রে, বলল, ওর ভাষা শিখে আমাদের কি লাভ? এখন বোঝা না গেলেও লাভ একটা নিশ্চয়ই আছে, বললেন টার্টলেট। শিক্ষকের বক্তব্য মেনে নিয়ে চুপ করে থাকল গডফ্রে। শুরু হলো ক্লাস। হাতে যে কোনো একটা জিনিস নেন টার্টলেট,
ইঙ্গিতে সেটার নাম বলতে বলেন কারিফিনতুকে। এভাবে চলল তার ভাষা শেখার চেষ্টা। 15 দিন পর দেখা গেল 15টা শব্দ শেখা হয়েছে। পলিনেশিয়ান ভাষায় আগুনকে বলে বিরসি, আকাশকে আরাদোরে, সাগরকে মেরভিরা, বৃক্ষকে ডৌরা। এরকম সব মিলিয়ে 15টা শব্দ শিখে গর্বে তার মাটিতে পা পড়ে না। নিজের ঢাক নিজেই তিনি পেটাতে লাগলেন। ছাত্র হিসেবে নিশ্চয়ই আমি মেধাবী। কারিফিনতু যেখানে একটা শব্দ শিখতে পারল না, সেখানে মাত্র 15 দিনে আমি কিভাবে 15টা শব্দ শিখলাম? গডফ্রে বলল, ভাষা শেখাতে পারছেন না তো কি হয়েছে? আপনি ওকে নাচ শেখাচ্ছেন না কেন? ব্যাস, নতুন আরেকটা নেশা পেয়ে বসল টার্টলেটকে। সেই থেকে রোজই তিনি কারিফিনতুকে নাচের তালিম দিচ্ছেন। কথাটা কৌতুক করে বলেছিল গডফ্রে। ওদের দুজনের কাণ্ড দেখে এবার হাসতে হাসতে দম বেরিয়ে যাবার অবস্থা হলো তার। নাচতে গিয়ে এমন দাপাদাপি করে কারিফিনতু, কিছুক্ষণ পরই ঘামে নিয়ে ওঠে। হাঁপাতে শুরু করে হাঁপড়ের মতো। ঘাম ঝরে, ঘন ঘন নিঃশ্বাস পড়ে, লাফালাফি হয়, কিন্তু নাচের একটা মুদ্রাও শেখা হয় না। কারিফিনতুর উৎসাহ প্রবল, কিন্তু তার কাঁধের হাড় অসম্ভব শক্ত। হাজার চেষ্টা করলেও বুকটা সামনে আনতে পারে না। হাঁটু জোড়াকে ঠিকমতো বাঁকা করতে ব্যর্থ হয়, কিন্তু সহজে হাল ছাড়তে রাজি নন টার্টলেট। তারপরও তিনি চেষ্টা করে যাচ্ছেন। দেখে শেখ রে গণ্ডমূর্খ, দেখে শেখ। দাঁতে দাঁত চাপেন টার্টলেট। তারপর নিজেই নেচে দেখান। পাঁজরা সামনে বাড়া, আরও সামনে, পায়ের গোড়ালি কাছাকাছি নিয়ে আয়। ওরে গর্ধব, ওভাবে নয়, ওভাবে নয়, এইভাবে। দূর বোকা, দূর আহাম্মক। হাঁটু দুটো আরো ফাঁক করতে পারিস না? মাথা সোজা রাখ, কাঁধ পিছিয়ে নে, কোনোই দুটো বাঁকা কর। না, তুই সত্যি একটা গবেট। তোর দ্বারা আসলেও কিছু হবে না। গলা ছেড়ে হেসে উঠল গডফ্রে। তারপর বলল, হে আপনার অন্যায় আবদার স্যার। আপনি ওকে অসম্ভবকে সম্ভব করতে বলছেন। কেন অসম্ভব হবে কেন? কারিফিনতু তো অন্য সব কাজে যথেষ্ট বুদ্ধির পরিচয় দেয়। বুদ্ধিমান লোকের জন্য কোনো কাজই অসম্ভব নয়। কিন্তু ওর শরীরের গড়নটা লক্ষ্য করেছেন হাড়গুলো কিরকম শক্ত? অত শত বুঝি না, নাচ ওকে শিখতেই হবে। জেদ ধরলেন প্রফেসর টার্টলেট। আমরা যখন এই দ্বীপ থেকে সভ্য জগতে ফিরব, আমাদের সঙ্গে ও তো যাবে, তাই না? ওকে তো আমরা এখানে ফেলে রেখে যেতে পারবো না। ভেবে দেখেছ তখন কি হবে? ভদ্রলোকদের পার্টিতে ওকে যেতে হবে না। নাচ না জানলে লোকে হাসবে যে, বলবে এ আবার কি অসভ্যতা। সভ্য জগতে যাওয়া, ভদ্রলোকের পার্টিতে অংশগ্রহণ, এসব ওর কপালে আছে বলে মনে হয় না, মন্তব্য করল গডফ্রে। কি বললে? ওর ভাগ্যে কি আছে না আছে তুমি কিভাবে বলো? রেগে গেলেন প্রফেসর। তুমি কি ভবিষ্যৎ দেখতে পাও? টার্টলেটের সঙ্গে কোনো আলোচনা সুষ্ঠুভাবে করা যায় না। চূড়ান্ত একটা মন্তব্য করে সব আলোচনায় থামিয়ে দেন তিনি। তার কথার ওপর আর কেউ যাতে কথা বলতে না পারে। আলোচনার মাঝখানে হঠাৎ হারমোনিকা বের করে বাজাতে শুরু করে দেন। কারিফিনতু তো বুঝতেই পারে না কি নিয়ে তর্ক হচ্ছে। সে হারমোনিকার টুংটাং শুনে চিংড়ি মাছের মতো তিরিং বিরিং করে লাফাতে শুরু করল। এই লম্ফজম্ফকেই সে নাচ বলে জানে, পলিনেশিয়ান নাচ আর কি। ভালুকটার কথা ওরা কেউ ভোলেনি। এ নিয়ে প্রায় রোজই আলোচনা হচ্ছে। কোনো হামলা হয়নি দেখে টার্টলেটও ইদানিং সাহস ফিরে পেয়েছেন। তার ধারণা গডফ্রে কোনো ভালুক দেখেনি। কিন্তু আমি তো একা নই, কারিফিনতু দেখেছে, বলল গডফ্রে। ভালুকটা রীতিমতো ধাওয়া শুরু করেছিল আমাদের। না, ভুল দেখার কোনো প্রশ্নই ওঠে না। ভুল দেখলে গুলি করলাম কাকে? ধরে নিলাম ওটা ভালুকই ছিল, এবং সেটাকে তুমি গুলি করে মেরেও ফেলেছ, বললেন টার্টলেট। কিন্তু তারপরও প্রশ্ন থাকে, এই দ্বীপে ভালুক যদি থাকে তাহলে নিশ্চয়ই একটা নেই। প্রশ্ন হলো, বাকি ভালুককে আমরা দেখতে পাচ্ছি না কেন? ভালুক থাকলে অন্য আরও হিংস্র জন্তু থাকবে, সেগুলোই বা কোথায়? গডফ্রে স্বীকার করল, গোটা ব্যাপারটা তার কাছেও মস্ত একটা ধাঁধার মতো লাগছে। ধাঁধাটা আরও জটিল হয়ে উঠল পরদিন। এতদিনের সাহস করে সেই জঙ্গলের দিকে ঘুরতে গেল গডফ্রে। ভালুকটাকে যেখানে ওরা দেখেছিল সেখানে কিছুই নেই। অনেক খুঁজেও লাশটা পাওয়া গেল না। এমন অবশ্য হতে পারে যে যেখানে গুলি খেয়েছে সেখানে ভালুকটা মরেনি, আহত অবস্থায় অন্য কোনো দিকে চলে গেছে। তারপর মারাও যেতে পারে, আবার সুস্থও হয়ে উঠতে পারে। কিন্তু গুলি তো লেগেছিল, তাই না? তাহলে গাছতলায় রক্তের দাগ নেই কেন? না, এই রহস্যের কিনারা পাওয়া যাচ্ছে না।
নভেম্বর মাসে শুরু হলো তুমুল বৃষ্টি। এই দ্বীপ কোন দ্রাঘিমায় তা ওদের জানা নেই, কাজেই এই বৃষ্টি বর্ষার সূচনা কিনা বলা সম্ভব নয়। একবার শুরু হবার পর থামাথামির নাম নেই, ঝমঝম করে ঝরছে তো ঝরছেই। এই বৃষ্টির মধ্যেই হয়তো শীত চলে আসবে। শীতের মধ্যে এভাবে বৃষ্টি পড়তে থাকলে বেঁচে থাকা অত্যন্ত কঠিন হয়ে উঠবে। গডফ্রে সিদ্ধান্ত নিল যত তাড়াতাড়ি সম্ভব ওদের আস্তানার ভেতর একটা ফায়ার প্লেস তৈরি করা দরকার। ফায়ার প্লেস থাকলে হাত পা গরম করা যাবে, বৃষ্টির দিনে রান্না করাও যাবে। কিন্তু ধোঁয়া বের করার কি উপায়? লম্বা একটা বাঁশ কেটে নল তৈরি করা যায়, গিটগুলো চেঁচে নিলেই হবে। গডফ্রে ভাবল এ ব্যাপারে কারিফিনতু হয়তো তাকে সাহায্য করতে পারবে। আকার ইঙ্গিতে অনেকক্ষণ ধরে বোঝানো হলো তাকে ঠিক কি চাইছে গডফ্রে। বুঝতে সময় নিল সে, কিন্তু একবার বোঝার পর কাজটা করে দিল খুব দ্রুত। বাঁশের ভেতর দিকের গিটগুলো নিখুঁতভাবে চেঁচে বের করে ফেলল। আগুন জ্বালার পর দেখা গেল সমস্ত ধোঁয়া সদ্য তৈরি চিমনি দিয়ে গটরের বাইরে বেরিয়ে যাচ্ছে। তবে খেয়াল রাখতেই হলো বাঁশে যাতে আগুন না ধরে যায়। বুদ্ধি করে চিমনিটা তৈরি করেছিল বলে রক্ষা, তা না হলে সাংঘাতিক ভুগতে হতো ওদেরকে। নভেম্বরের 3 থেকে 10 তারিখ পর্যন্ত কোনো বিরতি ছাড়াই ঝমঝম করে বৃষ্টি পড়ল। এই কদিন বাইরে আগুন জ্বালা সম্ভব ছিল না। উইলট্রির ভেতর থেকে একবারও কেউ বেরোল না ওরা। ভেতরে আগুন জ্বলছে, কাজে রান্নাবান্নার কাজে কোনো সমস্যা হলো না। ঠান্ডাও ঠেকিয়ে রাখা গেছে। তবে অন্য একটা সমস্যা হলো, জব থেকে আটা বানিয়ে রেখেছিল ওরা, তাতে টান পড়ে গেল। অতিরিক্ত জবও ছিল না যে আটা বানিয়ে নেবে। 10 তারিখে গডফ্রে জানালো বৃষ্টি একটু কমলেই কারিফিনতোকে নিয়ে বেরোবে সে। ক্ষেত থেকে বেশি করে জব নিয়ে আসবে। সেদিন সন্ধ্যের খানিক আগে পশ্চিমা বাতাস আকাশের সমস্ত মেঘকে তাড়িয়ে নিয়ে গেল। একসময় সূর্যকেও দেখা গেল কয়েক মুহূর্তের জন্যে। রাতে আকাশ ভরা তারা উঠল। খাওয়া দাওয়া শেষ হতে কারিফিনতো জানালো আজ থেকে আবার আস্তানার বাইরে শোবে সে। গডফ্রে আপত্তি করল, বলল বুনো জানোয়ারকে না হয় সে ভয় করে না, কিন্তু ভেজা মাটিতে শুলে যে তার ঠান্ডা লেগে জ্বর আসবে। কিন্তু কারিফিনতোর একই জেদ, বাইরেই শোবে সে, কারণ উইলট্রির ভেতর শুলে তার ঘুম আসতে চায় না। অগত্যা রাজি হতে হলো গডফ্রেকে। শুনছিলেন জুল ভার্নের অ্যাডভেঞ্চার উপন্যাস দ্য স্কুল ফর রবিনসন্স। পড়ছিলাম এর 4র্থ পর্ব। উপন্যাসটি শুনতে আপনাদের কাছে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্প দুটোর সঙ্গী থাকবেন। ধন্যবাদ।